বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ৩ বেলা ভাত খাওয়ার মতো করে গ্যাস্ট্রিকের ওষুধ খায় এবং এটির বাজার ৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে অনেক আগে। কিন্তু তারা জানেন না যে এই ওষুধ খেয়ে তারা কতটা শারীরিক ক্ষতির শিকার হচ্ছেন। জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আমাদের আজকের আলোচনার বিষয় গ্যাস্ট্রিকের চিকিৎসা অপচিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রাজিবুল আলম, অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা দেখেছি যে বিগত দিনে ওষুধের যে প্রবৃদ্ধি আসলে ক্রমাগতভাবে বেড়েছে, তার মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ অন্যতম, যেটির বিক্রি সব থেকে বেশি। তো এই যে বিক্রি বেশি দিয়ে আমরা যেমন ওষুধ খাত, যেমন তারা একটি গুড প্যারামিটার দেখায় যেটি বাংলাদেশের জন্য পজিটিভ, তাদের বেচা বিক্রি বেশি হচ্ছে, একইভাবে এটি কতটা ক্ষতির জনগণের দিক থেকে যদি আমাদের একটু বলেন। এই ওষুধের দীর্ঘমেয়াদী, বিশেষ করে অপ্রয়োজনে এবং দীর্ঘমেয়াদী সেবন করলে যেই ক্ষতিগুলো শিকার হচ্ছে, আপনি অর্থনীতির দিক থেকে যদি দেখেন, এই রোগীরা বা এই মানুষেরা যখন একটা পর্যায়ে যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন, তখন যে চিকিৎসা লাগছে বা তখন যে চিকিৎসা ব্যয় লাগছে, খরচ হচ্ছে, সেটাকেও মাথায় আনতে হবে। সুতরাং সেটা কিন্তু ওই প্রবৃত্তি থেকে বিয়োগী হচ্ছে একটা পর্যায়ে, মানে রাষ্ট্র আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি বিষয় জানতে চাই যে ওষুধ যারা খাচ্ছেন, গ্যাস্ট্রিক তার নেই কিন্তু তিনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলছেন, এই মানুষগুলো আসলে কারা? কোন বিভ্রান্তিতে আসলে কি মনে করে গ্যাস্ট্রিক ভেবে ওষুধগুলো খেয়ে ফেলছেন? ধন্যবাদ। এটা আমরা বারবার বলার চেষ্টা করছি। গ্যাস বা গ্যাস্ট্রিক খুবই কমন সমস্যা। পেটে ব্যথা, পেটে জ্বালা পড়া, পেট ফুলে ওঠা, এটা পাকস্থলী সংক্রান্ত যে সমস্যা, এটাকেই গ্যাস বা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কথাটার আসলে অর্থ পাকস্থলী সংক্রান্ত যে কোনো কিছুতেই গ্যাস্ট্রিক বলা হয়। যেমন গ্যাস্ট্রিক আলসার মানে পাকস্থলীর আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার মানে পাকস্থলীর ক্যান্সার। সুতরাং রোগীরা সাধারণত এটাকে গ্যাস্ট্রিক আলসার ওইটাকে বোঝাইতে চেষ্টা করেন। একই সাথে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস, এখানে যেই রোগটা হয়ে থাকে রিফ্লাক্স ডিজিজ, যেখানে বুকে জ্বালা পড়া, টক পানি উঠে ওঠা, এটাকে যদিও আমরা ডাক্তারি ভাষায় গ্যাস্ট্রিক বলি না, এটাকে আমরা রিফ্লাক্স ডিজিজ বলি, কিন্তু রোগীরাও এটাকে আলসার বলে থাকে না, এটাকে রিফ্লাক্স ডিজিজ বলে থাকে। রোগীরাও তাদের দিকে একসাথে এটাকেও তাদের গ্যাস্ট্রিকের সমস্যা বলে থাকে। কিন্তু আমি যেটা বললাম, এটা একটা অংশ, এর বাইরে একটা বিরাট অংশ আছে যারা আনরিলেটেড, এটার সাথে সম্পর্কিত নয়, এরকম অসংখ্য উপসর্গ নিয়ে তারা আসেন। কোনো রোগীর ক্ষেত্রে সারা শরীর জ্বালাপোড়া করে, পিঠে ব্যথা করে, মাথা কান মাথা দিয়ে আগুন বের হয়, এরকম একটা বড় একটা অংশ তারা মনে করছে। এরা কোন রোগের? মূলত আমি বলবো ওটা অ্যাংজাইটি, হয়তো মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি এই রিলেটেড কোনো একটা ব্যাপার। সেরকম থেকেও এই ধরনের উপসর্গ, হাত পা জ্বালাপোড়া, পেটে জ্বালাপোড়া, অস্থিরতা এরকম হতে পারে। সুতরাং এই অংশগুলা আমাদের যারা প্রকৃত গ্যাস্ট্রিকের ঔষধ দেওয়া উচিত, তাদের বাইরে একটা বড় অংশ রয়ে গেছেন যারা অপ্রয়োজনে দীর্ঘ সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন। প্রকৃত অর্থে যাদের আসলে গ্যাস্ট্রিকই হয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধও তারা খাবেন, তারা আসলে কারা? তাদের লক্ষণগুলো আসলে কি কি? পেট ফুলে উঠছে, পেট জ্বালাপোড়া করছে, বুক জ্বালাপোড়া করছে, টক পানি উঠে আসছে, এরকম ক্ষেত্রে আমরা এটাকে কখনো কখনো পরবর্তী ধাপের পরীক্ষা নিরীক্ষাতে যায়, যেমন এন্ডোস্কোপি। আমরা সবাইকে এন্ডোস্কোপি করতে বলি না, যদি আমাদের কাছে মনে হয় যে এই রোগীর ওজন কমে যাচ্ছে, খাবার রুচি অনেক কম আছে, অথবা কখনো কখনো কালো পায়খানা হচ্ছে বা বমি বা রক্তবমি হচ্ছে, এরকম কিছু উপসর্গ ছাড়া আমরা এন্ডোস্কোপিটা একটা নির্দিষ্ট সময় পরে কিছু ওষুধপত্র দিয়ে, অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধপত্র, অমিপ্রাজল, এসোমিপ্রাজল ওষুধপত্র আমরা দিয়ে থাকি, কিন্তু এটা মনে রাখতে হবে ডাক্তারদের ক্ষেত্রে, রোগীদের ক্ষেত্রে এই জিনিসটা হতে হবে স্বল্প মেয়াদে। যদি স্বল্প মেয়াদ বলতে আমি মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ, 2 মাসের একটা সময়কাল আমরা ধরে থাকি। যদি এর বেশি আমরা গ্যাস্ট্রিকের ওষুধ, অমিপ্রাজল, এসোমিপ্রাজল জাতীয় ওষুধগুলো দিতে থাকি, আমরা এটাকে বলবো দীর্ঘমেয়াদে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই যে মিলিগ্রামের যে বিষয়টি, মানুষ খাওয়ার সময় যখন তার তীব্রতা বেশি হয়, সে নিজ দায়িত্বে 40 গ্রাম হয়তো 3 বেলায় খেয়ে ফেলতেছে, এই বিভ্রান্তিটা যদি একটু পরিষ্কার। সারা পৃথিবীতে যে গাইডলাইন প্রচলিত, আমরা সেগুলো ফলো করবার চেষ্টা করি, অনুসরণ করবার চেষ্টা করি। এর ভেতরে অমিপ্রাজল বা ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ 20 মিলিগ্রাম একবেলা, যেই ওষুধগুলা আছে ল্যান্সোপ্রাজল 30 মিলিগ্রাম একবেলা, অধিকাংশ ক্ষেত্রেই, নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই 20 মিলিগ্রাম বা 30 মিলিগ্রামের একবেলা, এটাই গ্যাস্ট্রিকের ঔষধের ডোজ। এর বাইরে যদি ডাক্তার দিয়ে থাকেন বা রোগীরা খাচ্ছেন, সেটা অযথাযথ।
না, কিন্তু এখানে 2 বেলা 3 বেলা খাওয়ার মানে রোগীরা আপনাদের কাছে যে আসে তাদের কাছে কি চিত্র জানতে পারেন গ্যাস্ট্রিকের ওষুধ? তারা অধিকাংশ ক্ষেত্রেই 2 বেলা বছরের পর বছর খাচ্ছেন। কখনো কখনো তারা উপসর্গ, যেহেতু তারা ওই গ্যাস্ট্রিকের জন্য খাচ্ছেন না, আনরিলেটেড অপ্রয়োজনে খাচ্ছেন, সেই ক্ষেত্রে তারা যখন দেখছেন যে না কই উপকার হচ্ছে না, তাহলে আমি 20 খাই না 40 খাই, আচ্ছা, আমি 2 বেলায় কাজ হচ্ছে না, প্রয়োজনে 3 বেলা খাই, কিন্তু তারপরেও হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। যারা আসলে এই যে বছরের পর বছর খাচ্ছেন, মিলিগ্রাম বেশি করে করে খাচ্ছেন, তাদের আসলে পরিণতি আসলে কি হয় দীর্ঘমেয়াদে? গ্যাস্ট্রিকের এই যে ওষুধগুলা খুব বেশি দাম না, কিন্তু এখন কিন্তু একেবারে কম দামও না, দাম বেড়েছে। কোনো কোনো সময় আমরা দেখেছি যে একটি ওষুধে 2 টাকা পর্যন্ত বেড়েছে। 2 টাকা পর্যন্ত বেড়েছে। তো হয়তো মানুষের সক্ষমতা বেড়েছে, এটি সক্ষমতা বলতে পারেন। বেড়েছে। তো অনেক বেশি দাম না, তাৎক্ষণিক বড় পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যে খাওয়া মাত্র বড় পার্শ্ব। কোনো কোনো ক্ষেত্রে তারা কিছু কমফোর্ট, আরাম পাচ্ছেন। এই 2-3টা কারণ মিলে রোগীরা দীর্ঘমেয়াদে ওষুধ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি মানসিকভাবে আরাম পাওয়ারও কোনো বিষয় আছে কিনা? অবশ্যই এখানে মানসিকভাবে আরাম পাওয়ার, আমি একটা ওষুধ খাচ্ছি, হয়তো কিছুটা সাময়িকভাবে হচ্ছে, এখানে আংশিক এটাকে মানসিক ব্যাপারও আছে, যে হয়তো এখানে আমি উন্নতি পাচ্ছি বলে রোগী ভাবছে। তো এই লম্বা সময় ওষুধ খেলে একটা সময়ে যে রোগীর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বড় অংশ পাকস্থলীর যে অ্যাসিড থাকে, তো আমাদের শরীরে যে জীবাণুই ঢোকে না কেন মুখ দিয়ে, আমাদের পাকস্থলীর অ্যাসিড এটাকে নিষ্ক্রিয় করে মেরে ফেলে। আমি যদি দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে পাকস্থলীর অ্যাসিডের মাত্রাটা অনেক কমিয়ে দিই, স্বাভাবিকভাবেই রোগ জীবাণুগুলা কোনো ধরনের নিষ্ক্রিয়তা ছাড়াই পরবর্তী খাদ্যনালীর পরবর্তী অংশে চলে যাবে, মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো করে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খানিকটা। তখন এই জীবাণুগুলা পেটে অন্ত্রে ইনফেকশন করবে, পাতলা পায়খানা হবে। দীর্ঘদিন এরকম চলতে থাকলে একটা সময়ে যে ভিটামিনের, বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দিবে, ক্যালসিয়াম, ভিটামিন B12 সহ বিভিন্ন কিছুর ঘাটতি, রক্তশূন্যতার কোনো বিষয় আছে? এমনকি রক্তশূন্যতা পর্যন্ত হতে পারে। হাড্ডি, আমরা অস্টিওপোরোসিস বলি, হাড্ডি ক্ষয় শুরু হবে, এটা একটা অংশ। নেফ্রোলজি যারা কিডনি বিশেষজ্ঞ, তারা এটাকে খুবভাবে ভয় পান, যেটাকে তারা দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ তারা ডিসকারেজ করেন সবসময়, যে এটাতে কিডনির ক্ষতি হতে পারে। নিউরোলজিস্টের বক্তব্য যে দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ডিমেনশিয়া, স্মৃতিভ্রম হওয়া, স্মৃতিভ্রংশ হওয়া, আর অল্প বয়সে ডিমেনশিয়া জাতীয় রোগ হতে পারে। পালমোনোলজিস্টের বক্তব্য যে নিউমোনিয়া জাতীয় রোগে আক্রান্ত হতে পারে। কার্ডিওলজিস্টরা সাধারণত ওমিপ্রাজল, এসোমিপ্রাজল ওষুধ, ক্লোপিডাগ্রাল, অ্যাসপিরিন এই জাতীয় ওষুধের সাথে তারা গ্যাস্ট্রিকের ওষুধ কখনো কখনো দেন, কিন্তু ওমিপ্রাজল, এসোমিপ্রাজল তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন। দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এমনকি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। আমার এই কথাটা এখনও শতভাগ প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু এই গবেষণাটা সারা পৃথিবীতে চলছে, বিভিন্ন সেন্টারে চলছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশে আপনি যদি চিকিৎসক বলেন নিবন্ধিত, এটি 90,000-এর কাছাকাছি, কিন্তু ফার্মেসি হয়ে গেছে 4 লাখের বেশি, এবং এই ফার্মেসিতে বিনা বাধায় মানুষ এসব ওষুধ কিনতে পারেন। এবং আপনি যদি বলেন যে 17 কোটি মানুষের মধ্যে আপনি 2 কোটি মানুষ পাবেন যারা নিজেই আসলে নিজেদেরকে ডাক্তার মনে করছে। এই বাস্তবতা থেকে গ্যাস্ট্রিকের ওষুধের খাওয়ার যে প্রবণতা, এটি কমানোর ক্ষেত্রে সবথেকে কার্যকরী উপায় কি আপনার মনে হয়? প্রথম কার্যকরী উপায়, সরকারের তরফ থেকে একটা ভিজিলেন্স, একটা গাইডলাইন থাকা উচিত, যেন অপ্রয়োজনে গ্যাস্ট্রিকের ওষুধ, বিশেষ করে দীর্ঘমেয়াদে, স্বল্প মেয়াদে নিতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে প্রেসক্রিপশন ছাড়া যেন বিক্রি না হয়, এটা 1 নম্বর। 2 নম্বর, দায়িত্বটা বিশেষজ্ঞ চিকিৎসকদের, MBBS ডাক্তার সহ আমি বলবো আপনাদেরও, মিডিয়ারও একটা দায়িত্ব পালন করা উচিত, যে এগুলা দীর্ঘমেয়াদে খেলে, এই বিষয়টিতে অনেকদিন থেকে দীর্ঘমেয়াদে এটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এবং হতে পারে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছাড়া অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার, তাদের ক্ষেত্রেও প্রতি মুহূর্তে সচেতনতার ব্যাপারটা তৈরি করা লাগতে পারে, যে গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘমেয়াদে খেলে তাদের রোগীদের সমস্যা, পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে খেলে একটা ইকোনমিক বার্ডেন, একটা অতিরিক্ত ওষুধ খেতে হচ্ছে রোগীকে, দিনে 2টা অতিরিক্ত ওষুধ, কিছু অতিরিক্ত টাকা প্রতিদিন, এগুলো রোগীর মাথায় দিতে হতে পারে, যে এগুলা খেয়ে যদি আপনার ডাক্তার এটাকে প্রেসক্রিপশন না করেন, তাহলে অপ্রয়োজনে সাময়িক আরামের আশায় এটা খাবেন না। আপনারা যারা সরাসরি এটি নিয়ে কাজ করছেন, তাদের যে আপনাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন জানা বা বাংলাদেশের মানুষের সাথে আপনারা কিভাবে প্রেসক্রাইব করবেন, কিন্তু অন্যান্য অনেক চিকিৎসককেই, বেশিরভাগ চিকিৎসককে আসলে যেহেতু ব্যথার ট্যাবলেট লিখতে হয়, একটি প্রবণতা আছে যে ব্যথার ওষুধ
দেয়া হলেই তাকে একটি গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হচ্ছে, যেটি বিশেষজ্ঞ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বলছেন আর কি। সেক্ষেত্রে অন্য ডিসিপ্লিনের চিকিৎসকদেরকে আসলে এই গাইডলাইন বা এই দিকে অভ্যস্ত করার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? সরকারের অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এদের তরফ থেকে একটা গাইডলাইন তৈরি করা উচিত যে কোন পর্যায়ে কোন কোন ঔষধের ক্ষেত্রে কতদিন এই গ্যাস্ট্রিকের ওষুধ আমরা দিব বা দিব না, এবং সেটা বারবার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের ভেতরে অন্যান্য বিশেষজ্ঞ যারা কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, ইন্টার্নিস্ট সব সহ গাইনোকোলজিস্ট, সার্জন সবাইকে একটা বারবার প্রচার করা উচিত এবং সরকারিভাবেই এটাকে প্রচার করা উচিত যে আমাদের দীর্ঘমেয়াদী জনগণের স্বাস্থ্য রক্ষার স্বার্থে এই গাইডলাইনটা মেনে চলা উচিত। পাশাপাশি মিডিয়ার ক্ষেত্রেও একটা ভূমিকা আছে যে তারা এটা চালাবে, প্রচারণাটা চালাবে। একইভাবে আপনি আগেই বলেছেন যে অনিবন্ধিত ডাক্তার নয় ফার্মেসির সাথে জড়িত এদের অনেকেই এই প্র্যাকটিসটা করছেন, তাদের ক্ষেত্রেও একটা সচেতনতামূলক একটা সরকারের তরফ থেকে একটা বাধ্যতা করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। যাদের সত্যিকার অর্থে গ্যাস্ট্রিক হয়েছে তাদের আসলে প্রকৃত চিকিৎসা কি, মানে কতদূর পর্যন্ত এই চিকিৎসা চালিয়ে নিয়ে যান আপনারা? যাদের গ্যাস্ট্রিক এর প্রবলেম হচ্ছে বলে রোগী মনে করছে, পেটে ব্যথা, পেটে জ্বালা পোড়া, পেট ফুলে ওঠা, কখনো কখনো খাবারের অরুচি, কখনো কখনো বমি ভাব, এরকম ক্ষেত্রে রোগী কখনো কখনো নিজ উদ্যোগে কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন বা খাচ্ছেন, সেটা অপরাধ নয়। কিন্তু যখনই এটা 6 সপ্তাহ 2 মাস পার হচ্ছে তখন আমার কাছে মনে হয় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞ মনে করবেন রোগীর উপসর্গ ভেদে পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলো করতে, বিশেষ করে একটা এন্ডোস্কোপি এটা লাগতে পারে। যদি সেরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে না এটা পাকস্থলীর রোগ, আমাদের দেশে অন্যতম একটা প্রবলেম হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ইনফেকশন, যেই সংক্রমণ পানি খাবার থেকে ছড়ায় এবং আমাদের দেশের শতকরা 60-70 এমনকি 80% ক্ষেত্রে এটাই সংক্রমণটা আছে। তো ওইটার জন্য যথাযথ প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সহ বিশেষজ্ঞ ডাক্তার সেটা চিকিৎসা ব্যবস্থা করেন। আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধু পেটে ব্যথা হলে, পেটে ব্যথা হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, এটা পাকস্থলীর রোগ না হয়ে অন্য অঙ্গের রোগও হতে পারে। এটা পিত্তথলির রোগ, লিভারের রোগ, পিত্তথলির পাথর হতে পারে। এটা আমাদের শরীরে প্যানক্রিয়াস নামে একটা অঙ্গ আছে, প্যানক্রিয়াসের প্রদাহ হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, রোগীর উপরের পেটে ব্যথা নিয়ে আসছে, উনি এটাকে গ্যাস মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, 40 পাওয়ার খাচ্ছেন, একটু সিরাপ খাচ্ছেন, তারপরেও কমছে না। এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের এটা হার্টের কোনো রোগ কিনা, হার্ট অ্যাটাকের এমআই মাইক্রোডিয়াল ইনফেকশন শুরু হচ্ছে কাছে এসেই তাকে কনফার্ম করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে খাবারের সঙ্গে গ্যাস্ট্রিকের প্রবণতা বাড়ার সম্পর্ক কি রকম? এক এক মানুষের সহ্য ক্ষমতা এক এক রকম। অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঝাল মশলাযুক্ত খাবার, তেল চর্বিযুক্ত খাবার, কারো কারো ক্ষেত্রে হয়তো বাইরে নিয়মিত খেতে হচ্ছে। এদের ক্ষেত্রে এই আমরা এন্ডোস্কোপি করে দেখছি হয়তো পাকস্থলীতে কোনো আলসার বা ক্ষত বা খারাপ কিছু নাই, কিন্তু রুগী কষ্ট পাচ্ছে এবং রুগী যখনই এই খাবারগুলো পরিহার করছে, বিশেষ করে রাস্তার খাবার, দোকানের খাবার, ফুচকা, চটপটি, যেগুলাতে ইনফেকশন হবার প্রবণতা থাকে, ঝাল তেল মশলাযুক্ত খাবার, অপরিষ্কার খাবার, এবং কোনো কোনো ক্ষেত্রে রুগী নিজে খুঁজে বের করে যে কোন খাবারে, কোনো একটা বিশেষ ফলে, কোনো একটা বিশেষ মাংসে তার হয়তো এই অ্যাসিডিটি বা অস্বস্তি বা পেট ফুলে ওঠা এগুলো বেশি হচ্ছে। আমরা জেনারেলি একটা গাইডলাইন হয়ে থাকে অনেকের এটাতে আসছি যে অনেক ক্ষেত্রে বলে যে দুধ খেলে গ্যাস হচ্ছে, এটাকে আমরা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা আলসার জাতীয় রোগ নয়, দুধ খেলে যে প্রবলেমটা হচ্ছে এই মিথটা ইয়াটা ভেঙে দেওয়া উচিত, ভুল ধারণাটা। এটা অধিকাংশ ক্ষেত্রেই আপনার ল্যাকটোজ ইনটলারেন্স, দুধের একটা অংশ আছে ল্যাকটোজ শরীরের পেটে অন্ত্রে, এটা কারো কারো ক্ষেত্রে এটা হজম করার যে উপাদানগুলো সেগুলো কম থাকাতে পেটে ফুলে যাচ্ছে, ভুটভাট হচ্ছে, এটা সরাসরি গ্যাস্ট্রিক নয়। এরকম ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে পাতলা পায়খানা বা পেটের পীড়া আরও বাড়বার সম্ভাবনা থাকে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে আইবিএস জাতীয় রোগেও এরকম হতে থাকে। সুতরাং এই আইবিএস জাতীয় রোগ যেখানে পেটের প্রবলেম হয়, পেটে গ্যাস বোধ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, এটাকে অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে নিরাময় করা এটা ভুল। এটাকে লিভারের প্রবলেম মনে করা এটাও আমার কাছে মনে হয় অযথাযথ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে যারা ওষুধ খাচ্ছেনই না বা গ্যাস্ট্রিক জিনিসটা তিনি বুঝতেই পারলেন না, এটিও কি একটি বড় পর্যায়ে যাওয়ার পরে জানতে পারেন? এই ঘটনাগুলো আসলে উল্টো কেমন ঘটে? ঘটতে পারে, কিন্তু এটা ঘটতো ধরেন এখন থেকে বহু বছর আগে, এখন আর খুব কম ঘটে। অধিকাংশ হাতে লাগালে ওষুধ এবং ইমিডিয়েট পার্শ্ব প্রতিক্রিয়া নাই, মানুষ কিছু না কিছু খেয়ে ফেলে। আচ্ছা, তো ওষুধ ছাড়াও
মানুষদের পানি খাওয়ার প্রবণতা, যে পানি খাচ্ছে গ্যাস্ট্রিক হয়েছে বলে এবং বারবার পানি খাচ্ছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, পানি কি সমস্যার সমাধান করতে পারে? না, বা এটির পানি কোনো পানি সমাধান- কোনোভাবেই এটার সমস্যার পারে না। সমাধান করতে পারে না। পানিও একটা নির্দিষ্ট পানি খাওয়াটা ভালো শরীরের ক্ষেত্রে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মতে আমার কাছে মনে হয় 1.5 লিটার 2 লিটার 2.5 লিটার এটুকু পানি যথেষ্ট। তো এর বেশি অপ্রয়োজনে পানি খাওয়া সেটাও হয়তো সঠিক নয় এবং তাতে গ্যাস্ট্রিকের উপশম হবে না। তাহলে একজন সুস্থ মানুষ বা সাধারণ মানুষের এই গ্যাস্ট্রিকের এই যন্ত্রণা এড়াতে কেমন জীবনযাপন, কেমন খাবার দাবার, মানে কিভাবে চলাফেরা করা উচিত? প্রথমত সময়ের খাবার সময়ে খেতে হবে, সঠিক বিশ্রাম, সঠিক ব্যায়াম। এই সময়টা যদি একটু বলে দেন। সকালে আমরা সাধারণত 3 বেলা, সকালে নাস্তাটা স্কিপ করা, বাদ দেওয়াটা অনেকে বাদ দিতে চান, উচিত নয়। যারা ডায়েট কন্ট্রোল বা এরকম কোনো একটা উপায়ে অনেক খাবার বাদ দিয়ে দিচ্ছেন, এটাতেও পেটের অস্বস্তি, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলোর পরিমাণ বাড়তে পারে। সুতরাং সুষম খাবার খাওয়া উচিত 3 বেলা, সকাল, দুপুর, রাতে। এর মাঝখানে কেউ কেউ হালকা নাস্তা করেন। এই নাস্তার সময় যেন বাইরের খাবার ভাজা, বিশেষ করে দীর্ঘদিনের তেলে ভাজা, অপরিষ্কার তেলে ভাজা, বাইরের অপরিষ্কার পানির খাবার, এগুলো যাতে গ্রহণ না করেন। আমার কাছে মনে হয় পরিমিত পরিমাণে শাকসবজি, ফল এটা থাকতে হবে খাদ্য রাতের তালিকায়। খাবারটা আগে খাওয়া, রাতের খাবারটা যথেষ্ট পরিমাণে আগে খাওয়া উচিত। অনেক ক্ষেত্রে রাতে 8টায় 9টায় খাচ্ছেন, আবার 12টায় 1টায় অনেক কিছু খাচ্ছেন, রাতে বেশি ঘুমাচ্ছেন, দেরিতে ঘুমাচ্ছেন। এরকম ক্ষেত্রে তাদের বুকে জ্বালা পড়া, মানে টক যেই পানি উঠে জীবনযাপনগুলো সব রোগের ক্ষেত্রে কার্যকরী, বা মোটামুটি মানুষের অনেক সুস্থ রোগের রাখে সেটি ক্ষেত্রে আসলে সুস্থ মানতে থাকার হবে। জন্য কার্যকরী এবং পরিমিত ব্যায়াম করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। গ্যাস্ট্রিক এমন একটি রোগ যার সমাধান আপনার নিজের হাতেই। আমরা এই যে যত্রতত্র যে কোনো কারো পরামর্শে যে ওষুধ খেয়ে ফেলছি, দিনের পর দিন খাচ্ছি, বছরের পর বছর খাচ্ছি, আমরা ক্ষতি ডেকে আনছি। এই যে পরিমাণ টাকা আসলে আপনি খরচ করছেন তার চেয়ে বরং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে এই অর্থনৈতিক ক্ষতিটা যেমন আপনার কমে যায়, আপনি শারীরিক ক্ষতি থেকে আসলে বেঁচে যান। এই ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।